আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম srlearningbd.com এ। আজকে আমাদের ক্লাস সংখ্যা 5 অধ্যায় 3। আজকে পড়ার বিষয় যৌগের প্রকৃতি ও বিক্রিয়া। প্রথমে আমরা পড়ব ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া। তাহলে ডিসপ্রপোর্শন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় কোনো একটি যৌগ বা অণু একই সাথে জারণ এবং বিজারণ করবে। আমি আবারও বলি, যে বিক্রিয়ায় কোনো একটি যৌগ বা অণুর একই সাথে জারণ এবং বিজারণ ঘটবে তখন ওই বিক্রিয়াকে বলা হয় ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্য বিক্রিয়া। যেমন এখানে একটা বিক্রিয়া দেওয়া হয়েছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিলে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড ও সোডিয়াম হাইপোক্লোরাইট উৎপন্ন করে, সাথে পানি উৎপন্ন হয়। এক্ষেত্রে বিক্রিয়কে ক্লোরিনের জারণ সংখ্যা 0, উৎপাদ সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ সংখ্যা -1 এবং সোডিয়াম হাইপোক্লোরাইটে ক্লোরিনের জারণ সংখ্যা +1। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 0 এবং এখানে জারণ সংখ্যা -1, ফলে এক্ষেত্রে জারণ সংখ্যা কমে গেছে, তাই ক্লোরিনের বিজারণ ঘটছে। অপরদিকে ক্লোরিন থেকে সোডিয়াম হাইপোক্লোরাইটে ক্লোরিনের জারণ সংখ্যা +1, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা বাড়ছে, ফলে এই জায়গাটায় ক্লোরিনের জারণ ঘটছে, অর্থাৎ এক্ষেত্রে ক্লোরিনের একই সাথে জারণ ও বিজারণ ঘটছে। তাহলে তখন এই বিক্রিয়াকে বলা হয় অসামঞ্জস্য বিক্রিয়া। ঠিক এখন এই বিক্রিয়াটার উল্টা বিক্রিয়া একটা আছে, প্রপোর্শন বা সামঞ্জস্য বিক্রিয়া। সামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় দুটি ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট আয়ন থেকে একটি অণু বা আয়ন উৎপন্ন হবে যাদের জারণ সংখ্যা হবে এই দুইটার মাঝামাঝি যে কোনো একটাই, তখন ওই বিক্রিয়াকে বলা হয় প্রপোর্শন বিক্রিয়া বা সামঞ্জস্য বিক্রিয়া। যেমন এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, এখানে 0, এখান থেকে ক্লোরিনের জারণ সংখ্যা বাড়ছে, আর এখানে ক্লোরিনের জারণ সংখ্যা +1, এখানে 0 হয়ে গেছে, এখানে কমে গেছে, অর্থাৎ এই দুইটার মাঝামাঝি যে কোনো একটা জারণ সংখ্যা বিশিষ্ট অণু বা যৌগ উৎপন্ন হয়েছে, তাই ওই বিক্রিয়াকে বলা হয় সামঞ্জস্য বিক্রিয়া। এই বিক্রিয়াটা অনেক সময় ক নম্বর বা খ নম্বরে আসে, ব্যাখ্যা করতে বলে। এরপরে আমরা আসব, বিভিন্ন ধরনের অক্সাইড দেওয়া থাকে এবং প্রমাণ করতে বলে, দেখাও যে ওই অক্সাইডটা জারক বিজারক, এইভাবে প্রমাণ করতে বলে। যখন কোনো একটি যৌগ যদি জারক এবং বিজারক বলে, তাহলে আমাদের জারণ এবং বিজারণ কাকে বলে সেটা জানতে হবে। অনেকেই ভাবছো হয়তোবা এইটা আমি এই অধ্যায়ে কেন পড়াচ্ছি, এই যৌগটা এই জারক বিজারক এটা আছে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায়ে, কিন্তু এই প্রথম পত্রের 3য় অধ্যায়ে মাঝে মাঝে খ নম্বর এটা থাকে, অর্থাৎ অনুধাবনে থাকে। আর যেহেতু খ নম্বরে থাকে, এই কারণে আমি একটু দেখিয়ে দিই। প্রথমে আমি বেসিক বিষয়টা দেখাবো, আর এই বেসিক বিষয়টা কেউ যদি আয়ত্ত রাখতে পারে তাহলে যে কোনো একটা যৌগ সে করতে পারবে। যেমন আমি সালফার ডাইঅক্সাইড দিয়ে দেখাই, এই সালফার ডাইঅক্সাইড দিয়ে এক্ষেত্রে যেমন সালফারের জারণ সংখ্যা আমরা জানি -2, +2, +4, +6। তাহলে এই যে +4 আছে, তাহলে জারণ সংখ্যা +4, এখান থেকে এদিকেও যেতে পারে, আবার এখান থেকে এখানেও যেতে পারে, এখান থেকে এখানেও যেতে পারে, অর্থাৎ সালফারের জারণ সংখ্যা বাড়তেও পারে আবার কমতেও পারে। যেহেতু সালফারের জারণ সংখ্যা বাড়ে, যদি বাড়ে, যেমন এক্ষেত্রে বাড়ছে সালফার ডাইঅক্সাইড, আমি একটা যৌগ ধরে নিলাম, এক্ষেত্রে ছিল +4, এখানে আছে +6, আর +6 হয়ে যেহেতু বাড়ছে, তাহলে এটা জারণ বিক্রিয়া, আর যার জারণ ঘটে সেটা বিজারক। তার মানে সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড যখন যাবে, তখন আমরা বলতে পারি সেক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড হচ্ছে বিজারক। আবার অনেক ক্ষেত্রে এই সালফার ডাইঅক্সাইড থেকে মুক্ত সালফারে পরিণত হয়েছে বা H2S এ পরিণত হয়েছে, এখানে আমরা বলতে পারি, এক্ষেত্রে এটা না বলে আমরা এটাও বলতে পারি H2S, এখানে -2, অর্থাৎ এক্ষেত্রে +4 থেকে -2 বা 0 যেটাই যাক না কেন, এটা কমে গেছে, আর কমে গেলে সেটা বিজারক, আর যেটা বিজারণ ঘটে সেটাকে আমরা জারক বলি। এখন আমরা আসি
এই সালফার ডাইঅক্সাইড যে যৌগটা আছে সেটা যে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জারক এবং বিজারক সেটা আমরা প্রমাণ করি। প্রথমে আসি সালফার ডাইঅক্সাইড জারক। তাহলে সালফার ডাইঅক্সাইড এর সাথে যদি H2S দেওয়া হয়, পানি উৎপন্ন করবে আর সালফার উৎপন্ন করবে। তাহলে সমতা করার জন্য এখানে সালফার আছে একটা একটা দুইটা, অক্সিজেন দুইটা, এখানে 2 লাগবে 4, এখানে 2, এখানে 3। এখানে সালফারের জারণ সংখ্যা +4, এখানে হয়ে গেছে 0। যেহেতু সালফারের জারণ সংখ্যা +4 থেকে কমে গেছে, তাহলে এটা বিজারণ ঘটছে, আর বিজারণ ঘটলে যার বিজারণ ঘটে সেটা জারক। আবার আরেকটা আসি সালফার ডাইঅক্সাইড বিজারক। তাহলে সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন আর যদি পানি দেওয়া হয়, যেহেতু বিজারক তাহলে জারণ সংখ্যা বাড়বে। সালফুরিক অ্যাসিড আর HCl উৎপন্ন করবে। করলে এক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা +4, এখানে হয়ে গেছে +6। তাহলে এক্ষেত্রে জারণ সংখ্যা বাড়ছে, যেহেতু বাড়ছে তাহলে এটা জারণ অর্থাৎ বিজারক। ঠিক অনুরূপভাবে আমরা যেটা বুঝালাম, এক্ষেত্রে আমরা যদি আসে যে সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকলেও বিজারণ ধর্ম নাই কেন? এখন জারণ ধর্ম সালফিউরিক অ্যাসিডের জারণ সংখ্যা, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা সর্বোচ্চ +6। তাহলে এই দিকে এর জারণ সংখ্যা আর বাড়বে না। যেহেতু বাড়বে না এর জারণ সংখ্যা, আর যদি না বাড়ে তাহলে জারণ ঘটবে না, অর্থাৎ ও বিজারক হতে পারবে না। এই জারণ সংখ্যা কমতে পারে। আর কমলে, যখন কমলে যদি জারণ সংখ্যা কমে তাহলে সেটা হবে বিজারণ অর্থাৎ জারক। তাই মাঝে মাঝে আসে সালফিউরিক অ্যাসিড এর জারণ ধর্ম থাকলেও বিজারণ ধর্ম নাই কেন? অর্থাৎ সালফিউরিক অ্যাসিড একটি জারক, সালফিউরিক অ্যাসিড বিজারক হিসেবে ব্যবহৃত হয় না কেন? এইভাবে থাকতে পারে। এই পর্যায়ে আমরা পড়াবো ধাতব ক্লোরাইড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় HCl উৎপন্ন হলেও সোডিয়াম ব্রোমাইড ও সোডিয়াম আয়োডাইড থেকে হাইড্রোজেন ব্রোমাইড ও হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় না কেন? প্রথমে সোডিয়াম ক্লোরাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিজারণ ধর্ম না থাকার কারণে এইটা HCl আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। অপরদিকে সোডিয়াম ব্রোমাইড এর সাথে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট এবং HBr উৎপন্ন করে। কিন্তু এই যে HBr এ তীব্র বিজারক, এই তীব্র বিজারক হওয়ার কারণে এখানে সালফিউরিক অ্যাসিড আপনার আছে তীব্র জারক, এটা তীব্র বিজারক। ফলে এই সোডিয়াম ব্রোমাইড থেকে সালফিউরিক অ্যাসিড সোডিয়াম ব্রোমাইড ও সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম সালফেট ও HBr উৎপন্ন হয়। এক্ষেত্রে HBr উৎপন্ন হয়, কিন্তু HBr এর একটি বিজারক অর্থাৎ তীব্র বিজারণ ধর্ম থাকার কারণে এই তীব্র বিজারক আবার তীব্র জারক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, পানি এবং ব্রোমিন উৎপন্ন করে। কিন্তু এক্ষেত্রে এই HCl যেটা এর কোনো
বিজারণ ধর্ম না থাকার কারণে এই HCl সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না, ফলে সোডিয়াম ক্লোরাইডের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় HCl উৎপন্ন করা যায়। অপরদিকে এক্ষেত্রে HBr উৎপন্ন হয় ঠিকই, কিন্তু এর তীব্র বিজারক হওয়ার কারণে এই তীব্র জারকের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এই যৌগটা ভেঙে সালফার ডাইঅক্সাইড, পানি এবং ব্রোমিন উৎপন্ন করে। এই কারণে এই যে গাঢ় সালফিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে ধাতব ব্রোমাইড এবং ধাতব আয়োডাইড থেকে HBr বা HI উৎপন্ন করা যায় না। অনুরূপভাবে আমি একটা বিক্রিয়া দেখালাম, তোমরা এই যে HI এই বিক্রিয়াটা অনুরূপভাবে দেখে নিবে। এরপরে আমরা আসি গ্রুপ 17 নম্বরের যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর যে অ্যাসিডগুলো আছে HF, HCl, HBr, HI, এই অ্যাসিডের তীব্রতার ক্রম আসি। এই তিনটা অ্যাসিড তীব্র অ্যাসিড এবং এইটা দুর্বল অ্যাসিড। কেন দুর্বল অ্যাসিড আর এটা এই তিনটা কেন তীব্র অ্যাসিড সেই বিষয়ে আমরা আসি। আমরা এই ক্ষেত্রে এই যে চারটা অ্যাসিড দেওয়া আছে, এই চারটা অ্যাসিডের অ্যানায়ন আছে, এখানে ফ্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইড আয়ন, এখানে ব্রোমাইড আয়ন, এখানে আয়োডাইড আয়ন। আমরা জানি এখানে অ্যানায়নের আকারের ক্রম যদি আসি, সবচেয়ে ফ্লোরাইডটা সবচেয়ে ছোট আর আয়োডাইডটা সবচেয়ে বড়। আর আমরা অ্যাসিড বা ক্ষারের তীব্রতা ধরি, যে অ্যাসিড বা যে ক্ষারটা জলীয় দ্রবণে যত সহজে আয়নিত হবে সেই অ্যাসিড বা সেই ক্ষারটা তত তীব্র। এই ক্ষেত্রে আমার যে চারটা আয়ন দেওয়া আছে, এই আয়নের ক্ষেত্রে এই আয়োডাইডের আকারটা বড় হওয়ার কারণে এই হাইড্রোজেনের সাথে আয়োডাইডটা দুর্বলভাবে আবদ্ধ আছে। এর তুলনায় এটা আরেকটু বেশি বল দ্বারা আবদ্ধ আছে, এটার তুলনায় এটা বেশি, আর এটার তুলনায় এইটা আরো বেশি বল দ্বারা আবদ্ধ আছে, অর্থাৎ ভ্যান রস বল দ্বারা এখানে আবদ্ধ আছে। ফলে এটার মধ্যে ফ্লোরাইডের আকারটা ছোট হওয়ার কারণে ফ্লোরাইড আয়নটা হাইড্রোজেনের সাথে তীব্রভাবে ধরে আছে, ফলে জলীয় দ্রবণে এটা সহজে আয়নিত হয় না। আর যেহেতু আয়নিত হয় না, ফলে এটা দুর্বল অ্যাসিড। অপরদিকে এই তিনটা জলীয় দ্রবণ আয়নিত হয়, তবে এইখানে আয়োডাইডের আকারটা বড় হওয়ার কারণে এর সাথে হাইড্রোজেনের সাথে যে বন্ধন আছে এই বন্ধনটা দুর্বল, ফলে এই তিনটার মধ্যে এইটা সহজে আয়নিত হয়, এই কারণে এটা তীব্র অ্যাসিড। ফলে এই চারটা অ্যাসিডের মধ্যে এই তিনটা তীব্র, এবং এই তিনটার মধ্যে তীব্রতার ক্রম যদি ধরি, এইটা তীব্র, তারপর এইটা, তারপর এটা, এবং সবচেয়ে কম তীব্র এটা। তাহলে আমরা তীব্রতার ক্রম যদি আসি, HI, HBr, HCl, HF। তাহলে মোটামুটি আমরা কয়েকটা ক্লাসে যে পর্যায় সারণীর বিভিন্ন যে গ্রুপ আছে, গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য, তাদের অক্সাইডের বৈশিষ্ট্য, বিভিন্ন যৌগের বৈশিষ্ট্য, এটা পড়লাম। পরবর্তী ক্লাসে আমরা যে অবস্থান্তর মৌল, অর্থাৎ ডি ব্লকের মধ্যে অবস্থান্তর যে মৌলগুলো আছে, অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।